আজকে আলোচনা করব 2025-এ মীন রাশির কেমন কাটবে। তবে আলোচনাটি শুরু করার আগেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করা হচ্ছে, কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে মিলে গেল। তা আগামী দিনে এইখান থেকে মীন রাশি কিছু না কিছু উপলব্ধি করতে পারবে। আজকের এই ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তবে আজকে বিশেষ আলোচনা করব চারটি গ্রহকে নিয়ে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু এবং কেতুকে নিয়ে। কারণ এই চারটি গ্রহ একটি রাশিতে বহু সময় ধরে থাকে এবং এদের ফল খুব প্রভাবিত করে রাশিকে। বছরের শুরুতে যে পরিবর্তনগুলো হয়ে গেল পরপর, যেমন হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, কেতু নক্ষত্র পরিবর্তন করলো 11ই নভেম্বর, শনি মার্গী হলো 15ই নভেম্বর, আবার শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে ডিসেম্বরের 27 তারিখে হয়ে গেল, তার সাথে শনি শুক্রের জুতি। এই যে পরিবর্তনগুলো হলো এটা কিন্তু মীন রাশির পক্ষেই যথেষ্ট। তবে 2025-এ বিশেষভাবে প্রভাবিত করবে এই মীন রাশিকে দেবগুরু বৃহস্পতি এবং শনি, তার সাথে রাহু আর কেতু। দেবগুরু বৃহস্পতির যে অবস্থান 2025-এ হতে যাচ্ছে, বা দেবগুরু বৃহস্পতি 2025-এ যে ভূমিকা পালন করবে মীন রাশির ক্ষেত্রে, এটা কিন্তু যথেষ্ট ভালো হবে। কারণ শনির 7.5-র দ্বিতীয় চরণ শুরু হবে এই 29শে মার্চের পর। তো রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যে ভূমিকা পালন করবে মীন রাশির ক্ষেত্রে, এটা সত্যি কথা বলতে গেলে খুবই ভালো একটা ভূমিকা পালন করবে 2025-এ এই দেবগুরু বৃহস্পতি। বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বক্রী অবস্থায় রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে, যেটা হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, যোগাযোগের ঘর, এবং দৃষ্টি দিচ্ছে কোথায়? ভাগ্যের ঘরে। রাশির অধিপতি বক্রী এবং বছরের শুরুতে রোহিণী নক্ষত্র অবস্থান, তার সাথে শনিদেবের নক্ষত্র পরিবর্তন। শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে এবং রাহু রাশির উপর অবস্থান করছে শনিরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। অর্থাৎ এই সময় মীন রাশির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা বছরের শুরুতে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনির এই অবস্থান এবং শনি মার্গী অবস্থায় রয়েছে, এবং এর আগে তো শনি শতবিশা নক্ষত্রে ছিল, এবার 27শে ডিসেম্বর তো শনি নক্ষত্র পরিবর্তন করে দিল। তাহলে এইখানটাতে একটা কিন্তু ভালো সময় এই বছরের শুরুতে তৈরি হয়েছে মীন রাশির ক্ষেত্রে। সেটা হচ্ছে কোন দিকে? যোগাযোগের দিক থেকে। এবং শনির মুভমেন্টটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, মার্গী অবস্থায় চলে এসছে, যে রাশিটা পরিবর্তন করতে হবে। আর কয়েক মাস পরেই রাশি পরিবর্তন, অর্থাৎ এই সময়কাল মীন রাশির যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে। তার সাথে দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র অবস্থান করছে, যেটা হচ্ছে রোহিণী নক্ষত্র। আর চন্দ্রদেব হচ্ছে মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি? সন্তানের দিক দেখি, শিক্ষা দেখি, পঞ্চম ঘর থেকে এই সমস্ত দেখা হয়। এই সময় শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার যাদের স্বপ্ন ছিল এতদিন, এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে যথেষ্ট ভালো হবে। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নবম ঘর পড়ছে। নবম ঘর হচ্ছে কি? উচ্চশিক্ষার ঘর, দূরযাত্রার ঘর। তাহলে শিক্ষার দিকে কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে যারা উচ্চশিক্ষার দিকে উচ্চশিক্ষার সাথে জড়িত। আবার এই সময়কালে সরকারি কিংবা বেসরকারি যারা কর্ম করছেন তাদের কিন্তু আবার পরিবর্তনের যোগ রয়েছে এই সময়। এরপরে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে, তখন আবার রেজাল্ট আরও যথেষ্ট ভালো হয়ে যাবে মীন রাশির ক্ষেত্রে। তবে এটাও ঠিক, খরচাপাতি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ শনি দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এবং যে সমস্ত যাত্রাগুলো করাবে তাতে কিন্তু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই মীন রাশির। এরপরে 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করবে এবং রাহুর সাথে জুতি তৈরি হবে এই রাশির উপর। এই সময়কালে শনি থাকবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, সেরকম আবার রাহুও থাকবে কিন্তু এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তাহলে দুটি পাপ গ্রহ অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। রাহু 16ই মার্চ পর্যন্ত অবস্থান করছিল উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। 16ই মার্চের পর থেকে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে রাশির উপর অবস্থান করবে শনি আর রাহু। মীন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে যেরকম লাভের ঘরের অধিপতি, সেরকম আবার ব্যয়ের ঘরের অধিপতি।
এবার দুটি তো পাপ গ্রহ, এদের তো পাপ প্রভাব থাকবে রাশির উপর। অপরদিকে আবার এপ্রিল মাসের 10 তারিখে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মঙ্গল দেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে, যেটা হচ্ছে যে মঙ্গল মীন রাশির ক্ষেত্রে হচ্ছে কি ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। তাহলে এই শনি 28 এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, অর্থাৎ 28 এপ্রিল পর্যন্ত এই যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে। কিন্তু তারপরের যে সময়টুকু আসবে সেটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখী হয়ে যাবে, কারণ 28 এপ্রিল শনি আবার নক্ষত্র পরিবর্তন করবে। শনি তখন অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, অর্থাৎ রাশির উপর অবস্থান করে সমস্ত কাজকে কিন্তু ধীর গতিতে নিয়ে চলে আসবে। এবং রাশির উপর আবার রাহু অবস্থান করছে, তাহলে পাপ প্রভাবগুলো যথেষ্ট বেড়ে যাবে। অধৈর্য জিনিসটা যথেষ্ট কাজ করবে এই সময়। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়। খরচাপাতির দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়। তবে ইনকাম যথেষ্ট থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি সেই সময় মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে থাকছে, অর্থাৎ ইনকামের জায়গাটা যথেষ্ট থাকবে, কিন্তু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। দেবগুরু বৃহস্পতি মঙ্গলের এই মৃগশিরা নক্ষত্রে থাকছে এপ্রিল মাসের 10 তারিখ থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত। আর মঙ্গল হচ্ছে মীন রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘর, যেটা দ্বিতীয় ঘর, এবং ভাগ্যের ঘর বৃশ্চিক রাশি। তো এই মঙ্গলের মঙ্গল হচ্ছে দুটি ঘরের অধিপতি, তারই নক্ষত্র মৃগশিরাতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তো এই সময়কালে আবার বিদেশি কাজগুলো যেগুলো উঠে আসবে তাতে কিন্তু কাজ হবে, কিন্তু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। তবে যারা টেকনিক্যাল দিকে যুক্ত রয়েছেন, যেরকম সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, মিডিয়া লাইনে যারা রয়েছেন, তাদের কিন্তু কর্মক্ষেত্রে আবার উন্নতি রয়েছে, তবে ছোটাছুটি হবে, এবং তার সাথে কর্মক্ষেত্রে আবার পরিবর্তনের যোগ রয়েছে। 14ই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে মিথুন রাশিতে, যেটা হচ্ছে চতুর্থ ঘর। তখন কিন্তু এই চতুর্থ ঘরে অবস্থান করছে ঠিকই, কিন্তু হয়ে গেছে কি মিথুন রাশিটা বুধের রাশি, আর বুধের সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো না, কিন্তু চতুর্থ ঘর স্থান বলি হচ্ছে, এবং নক্ষত্রটা আবার পেয়ে গেছে হচ্ছে কি মঙ্গলের নক্ষত্র, মিত্র গ্রহের নক্ষত্র পেয়ে গেছে। অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ফল ভালো পাবে। তবে এই মৃগশিরা নক্ষত্রের একটা বাজে গুণ হচ্ছে, সেটা হচ্ছে কি বিশ্বাসঘাতকতা। তো এই সময় একটা বিশ্বাসঘাতকতা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। আবার এই সময় 18ই মে রাহু কিন্তু আবার রাশি পরিবর্তন করে নেবে, প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেই। এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এইখানটাতে নভেম্বরের 22 তারিখ পর্যন্ত থাকবে। আর কেতু চলে আসবে ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে সিংহ রাশি। তো সিংহ রাশিতে কেতু অবস্থান করবে। কেতু 19 জুলাই পর্যন্ত উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকছে, যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র, এবং জুলাই মাসের 20 তারিখে এই কেতু আবার নক্ষত্র পরিবর্তন করবে, প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তাহলে 18ই মে থেকে শনি আবার একা কিন্তু অবস্থান করবে রাশির উপর, এবং নক্ষত্র থাকছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবং বলবান অবস্থায়। কারণ গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন কিন্তু যথেষ্ট বলবান হয়ে যায়। অপরদিকে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র, এবার মঙ্গলের নক্ষত্র থাকছে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরের ফল দিবে, এবং এই সময়কালে আবার রাহুর উপর দৃষ্টি থাকছে। আর দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রাহু অবস্থান করছে, তাহলে রাহু যথেষ্ট ভালো ফল দিবে এই সময়কালে। এবং দেবগুরু বৃহস্পতির কর্মের ঘর, নিজের ঘর ধনুরাশিকে দেখছে, এবং এই ধনুরাশিতে আবার শনিরও দৃষ্টি থাকছে। তাহলে শনি রাশির উপর নিজের নক্ষত্র অবস্থান করছে, বিভিন্ন রকম প্রতিরোধ তৈরি করবে কর্মক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ জিনিসটা দেবগুরু আশীর্বাদে কেটে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি তো চতুর্থ ঘরে অবস্থান করছে, তারও তো দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে, এবং রাহুর উপরও দৃষ্টি পড়ছে। আবার রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে বাজে পরিস্থিতি তৈরি হলেও সেটা দেবগুরুর আশীর্বাদে এই সময় কেটে যাবে। তবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বা বিদেশি কোম্পানির সাথে কাজকর্ম করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এরপরে দেবগুরু বৃহস্পতি 13ই জুনে আবার নক্ষত্র পরিবর্তন করবে। 13ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আদ্রা নক্ষত্রে। আবার রাহু এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে, অর্থাৎ কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকছে, যার অধিপতি হচ্ছে রাহু, এবং রাহু দ্বাদশ ঘরে থাকছে কুম্ভ রাশিতে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে।
আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই রাহুর উপরেই থাকছে। অর্থাৎ এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা কৃষিজাত দ্রব্যের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে এই সময়কালে আবার বিশেষ সাবধানে থাকতে হবে, সেটা হচ্ছে টাকা পয়সার ব্যাপারে কাউকে বিশ্বাস করা যাবে না, এবং কর্মক্ষেত্রে কোনো গোপন কথা কারোর সাথে আলোচনা করা যাবে না, বা কর্মক্ষেত্রে কোনো অনৈতিক কাজের সাথে জড়িত হওয়া যাবে না। যেটা প্রশাসন লেভেলের সাথে জড়িত রয়েছে এরকম কোনো কাজে মানে অনৈতিকভাবে জড়িত হওয়া যাবে না, না তো প্রশাসনের দিক থেকে ঝামেলায় পড়তে হবে। এরপরে আগস্ট মাসের 13 তারিখে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে নিজের নক্ষত্র, যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। আর পুনর্বসু নক্ষত্র হচ্ছে সবথেকে শুভ নক্ষত্র। এবার নিজের নক্ষত্র অবস্থান করবে, তাহলে নিজের নক্ষত্র অবস্থান করলে গ্রহ কি থাকে, বলবান হয়ে যায়। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, নিজের নক্ষত্র অবস্থান করবে অর্থাৎ ভালো ফল প্রদান করবে। নিজের নক্ষত্র অবস্থান করে নিজের কর্মের ঘর ধনু রাশিকে এই সময় দেখবে। আবার এই সময় শনিও নিজের নক্ষত্রে থাকছে, শনিরও দৃষ্টি এই কর্মের ঘর ধনু রাশিতে পড়ছে। তো শনি দ্বারা যে অসুবিধাগুলো তৈরি হয়েছিল মীন রাশির ক্ষেত্রে, যে রাশিকে প্রভাবিত করছিল, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খারাপ পরিস্থিতি তৈরি করেছিল, কর্মক্ষেত্রে একটা ধীর গতি নিয়ে চলে এসেছিল, যার কোনো দিশা ছিল না। তো এই সময় দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করার দরুন এবং কর্মের ঘরে দৃষ্টি পড়ার দরুন এবং রাশির অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, যার জন্য এই সময়কালে শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে, মানসিক শান্তি লাভ করবে এই সময় মীন রাশি। এবং কর্মক্ষেত্রে যে গতিগুলো ছিল না, ধীর গতি হয়ে গেছিলো, কিংবা যেই কাজের কোনো একটা দিশাই ছিল না, যে কাজটা কোথায় যে অ্যাকচুয়ালি থামবে, ওখান থেকে কি পরিস্থিতি হবে, তো এই সমস্ত কাজেও কিন্তু একটা লাভ উঠে আসবে এবং কাজের একটা দিশাও তৈরি হবে এই সময়কালে। এই সময়কালে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট লাভ হবে, দায়িত্ব বৃদ্ধি পাবে। এবং কর্মক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের যাদের কল লেটার, প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে ছিল, এই সমস্ত কাজগুলো আবার এই সময় যথারীতি হবে। অর্থাৎ যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট উন্নতি যোগ রয়েছে এই সময়। এরপরে অক্টোবর মাসের 18 তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে পঞ্চম ঘর কর্কট রাশিতে, এবং এই সময় দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে যাবে। এবং এই সময় দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি পড়বে ভাগ্যের ঘরে, সপ্তম দৃষ্টি পড়বে লাভের ঘরে, এবং নবম ঘর পড়বে রাশির উপর। অর্থাৎ এই সময় নিজের রাশিকেই দেখবে, অর্থাৎ উচ্চ ঘরে অবস্থান করে নিজের রাশিকে নবম দৃষ্টি দিয়ে দেখবে, এবং রাশির উপর অবস্থান করছে শনি, শনির উপর আবার দৃষ্টি থাকবে এই দেবগুরু বৃহস্পতির। আর এই শুভ ফলটা পাবে 18ই অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত, কারণ 11ই নভেম্বরে দেবগুরু বৃহস্পতি আবার বক্রি হয়ে যাবে। তাহলে 18ই অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত এই সময়কালে সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে এই মীন রাশি। অত্যধিক শুভ ফল দিবে দেবগুরু বৃহস্পতি। পঞ্চম ঘরে অবস্থান, পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর, অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা লাভ করবে এই সময় মীন রাশি। এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন, যারা সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে কর্মরত, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা শেয়ার মার্কেটে বিগত দিনে লং টার্ম ইনভেস্ট করেছিলেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যারা শিক্ষার দিকে জড়িত রয়েছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, সমাজকে যে কোনো বিষয়ের উপর শিক্ষাদান করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। পিতামাতাদের সন্তানের প্রতি যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, ভবিষ্যতে সন্তান কি করবে, যে এই যে একটা ভবিষ্যৎ নিয়ে একটা দুশ্চিন্তায় পড়েছিল, এই সময় দুশ্চিন্তা মুক্ত হবে পিতামাতারা। তবে 11ই নভেম্বর যখন দেবগুরু বৃহস্পতি আবার বক্রি হয়ে যাবে, তখন কিন্তু এর রেজাল্টটা কমে যাবে। কারণ উচ্চ ঘরে যখন কোনো গ্রহ বক্রি হয়ে যায় তখন তার রেজাল্টে হ্রাস হয়ে যায়, অর্থাৎ কমে যায়। এই সময়কালে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন এবং সন্তানের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে 5ই ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে ফিরে আসবে, তখন রেজাল্ট কিন্তু সম্পূর্ণ আবার আলাদা হয়ে যাবে। মীন রাশির ক্ষেত্রে 2025 দেবগুরু যথেষ্ট ভালো ফল দেবে এবং শনিও ভালো ফল দিবে বছরের শুরুতে, কারণ শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে এবং যখন নিজের নক্ষত্রে অবস্থান করবে তখন শনির ফলে পরিবর্তন হবে। এবং সবথেকে বেশি পরিবর্তন হবে যখন শনি বক্রি হয়ে যাবে। শনি বক্রি হবে হচ্ছে জুলাই মাসের 13 তারিখে।
13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রী অবস্থায় থাকবে। এই সময়কালে মীন রাশির খারাপ থেকে অবাঞ্ছিত মানে খরচাপাতি, তারপরে ফ্যামিলিতে অসুখ বিসুখ, দাম্পত্য ঘরে দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি, দাম্পত্য জীবনে একটা বিশৃঙ্খলা তৈরি হবে শনি দ্বারা। অপরদিকে রাহু 22 নভেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে পূর্বা ভাদ্রপদে। 22 নভেম্বরের পরে রাহু অবস্থান করবে নিজের নক্ষত্র শতবিশাতে। অর্থাৎ এই সময়কাল কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে এই মীন রাশিকে। এবং কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করবে। ষষ্ঠ ঘর হচ্ছে সিংহ রাশি, আর সিংহ রাশিতে কেতু থাকবে হচ্ছে জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকছে, এবং জুলাই মাসের 20 তারিখ থেকে আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্রে চলে আসবে, শুক্রদেবের নক্ষত্র। আর ষষ্ঠ ঘর থেকে অসুখ বিসুখ দেখা হয়, অর্থাৎ এই অসুখ বিসুখের দিক থেকে ষষ্ঠ ঘরে যখন কেতু অবস্থান করে তখন অসুখ বিসুখ চট করে কিন্তু ধরা পড়ে না, হসপিটালের পর হসপিটাল করতে হয় এই কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করলে। অতএব এই সময়কাল যথেষ্ট সজাগ হয়ে থাকতে হবে এই মীন রাশিকে। তবে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, আর এই যে দেবগুরু বৃহস্পতির বছরের শুরুতে অবস্থান করছে হচ্ছে বৃষ রাশিতে, তারপরে অবস্থান করবে মিথুন রাশির চতুর্থ ঘর, তারপরে অবস্থান করবে পঞ্চম ঘর কর্কট রাশিতে। এই যে 3টি ঘর পরিবর্তন, তারপরে আবার বক্রী অবস্থায় ফিরে আসবে মিথুন রাশিতে, যেটা হচ্ছে চতুর্থ ঘর। এই পজিশনগুলো যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং নক্ষত্রগুলো যথেষ্ট ভালো পেয়েছে। মাঝখানে শুধু খারাপ নক্ষত্র পেয়েছে আদ্রা নক্ষত্র, কিন্তু তাতেও জিনিসটা আসবে না, কারণ সে সময় রাহু আবার এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই থাকছে এবং রাহুর উপর দৃষ্টি থাকবে। কিন্তু শনির 7.5 চলছে এই মীন রাশির, দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাবে। একটা বাজে প্রভাব থাকবে শনির 7.5, কারণ চন্দ্রমার উপর শনি কিন্তু ভর করে, যার জন্য 7.5 একটা ইফেক্ট থাকবে এই মীন রাশির। অতএব মীন রাশিকে যেটা করতে হবে, ধৈর্য সহকারে চিন্তা ভাবনা করে রুট ম্যাপ তৈরি করেই কিন্তু করতে হবে। এই সময়কালে কাউকে বিশ্বাস করা যাবে না, একমাত্র নিজেকেই বিশ্বাস করতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে মীন রাশিকে। কারো সাথে কোনো রকমভাবে বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, কারণ মীন রাশি হচ্ছে সত্যবক্তা রাশি, যেটা বলবে সেটা মুখের উপরই বলে দেয়। তবে মনে রাখতে হবে এখন 7.5 চলছে এবং গ্রহগুলোর পজিশন যদি জন্মকুষ্ঠিতে খারাপ থাকে তাহলে কিন্তু রেজাল্ট যথেষ্ট খারাপ দিবে। তো যাই হোক, অনেক কথা মীন রাশি সম্পর্কে আলোচনা করলাম। এই সময় মীন রাশি উপাচার করবে শুধু হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন। তার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন এবং দেবগুরু বৃহস্পতি যাদের জন্মকুষ্ঠিতে খারাপ অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতির বলে বৃদ্ধি করতে হবে। অতএব যারা গুরুর দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা নেবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাদের 5 রকম ফল দক্ষিণা দিবেন। কোনো একটা ভগ্ন মন্দির, যে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সেই সমস্ত মন্দিরের দায়িত্ব নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, তাতেও দেবগুরু বৃহস্পতির বলে যথেষ্ট বৃদ্ধি পায়। অতএব এই সমস্ত করতে হবে। আর যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের কাছে বিশেষ অনুরোধ করব, বছরের শুরুতে আপনারা ভালো জ্যোতিষীর পরামর্শ নেন, কারণ 7.5 চলছে, 7.5 ইফেক্ট অবশ্যই থাকে জীবনে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এর কোনো ব্যাপার নাই। আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনাদের উপাচারের দরকার রয়েছে মীন রাশির। মীন রাশিকে বলছি আপনাদের উপাচারের বিশেষ দরকার রয়েছে। 7.5 চলবে, 7.5 মধ্যম চরণ, রাশির উপর অবস্থান করবে শনি। বছরের শুরুতে না হয় রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে, কিন্তু এই 28 এপ্রিলের পর শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে। অতএব যথেষ্ট সাবধানে বুদ্ধি করে উপাচার মেনে চলতে হবে আপনাদের, এটা কিন্তু রাখবেন। কারণ আমরা কিন্তু দেখে আসছি, এই যে মকর রাশি দেখছি, মকর রাশির তো শেষ হচ্ছে, মকর রাশির যা অবস্থা, তারপরে আবার কুম্ভ রাশির যা অবস্থা। কারণ আমাদের কাছে যখনই কুষ্টি আসে তখন ওই একই কথা শুনতে পাই, একই কথা, ওই 7.5 ইফেক্ট। মানে মকর রাশি কুম্ভ রাশিকে যেভাবে নাকানি চুবানি খাচ্ছে, আমি চাই না আপনাদের যেন জীবনটা ভালো হয়। আপনারা ভালো উপাচার করেন, নিয়ম মেনে চলেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। বছরের শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।